জীবনের ছোট্ট একটা মুহূর্ত, একটা দুর্ঘটনা আমাদের জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট। সেই মুহূর্তটা কেটে যাওয়ার পরে আমাদের মনে কেবল আফসোস থেকে যায়, যদি সেদিন আমি সেখানে না যেতাম, যদি এই কাজটা না করতাম অথবা তার সাথে কথা না বলতাম, তাহলে হয়তোবা আমার জীবনটা অন্যরকম হতো। এর আগের পর্বে আমরা দেখেছিলাম ফুসেন হিয়ানকে একটা পার্টিতে নিয়ে যায়। সেখানে ফুসেনের প্ল্যান অনুযায়ী কিছু না হওয়ার কারণে সে হিয়ানকে নিজের গাড়ির দিকে নিয়ে যায়। সে হিয়ানের ঘাড়ে সজোরে একটা কামড় বসিয়ে দেয়, যার ফলে তার ঘাড়ে একটা দাগ পড়ে যায়। সে হিয়ানকে বলে, আগামীকাল তোমার হাজবেন্ড ফিরে আসছে, অবশ্যই আমার তার জন্য একটা সারপ্রাইজ রেডি রাখা উচিত। আমি তোমাকে এখানে নিয়ে এসেছি আমার ক্লায়েন্টদের সাথে সময় কাটানোর জন্য, চালাকি করে বেঁচে যাওয়ার জন্য নয়। হিয়ান তখন উত্তেজিত হয়ে বলে, গেম তুমি ঠিক করো, সেটা আমি কিভাবে খেলবো তাও কি তোমার কাছ থেকে জেনে নিতে হবে? ফুসেন তখন তার দিকে ঝুঁকে এসে বলে, হ্যাঁ, যদি নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে চাও তাহলে তোমার জন্য এটাই ভালো যে তুমি আমার কথা শোনো। হিয়ান তখন একেবারেই চুপ হয়ে যায়। ফুসেন মাঝ রাস্তায় গাড়ি থামায় এবং হিয়ানকে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। সে তখন হিয়ানকে বলে, মিস হি তো অনেক চালাক, দেখি এবার সে কিভাবে জিততে পারে। সে হিয়ানকে মাঝ রাস্তায় ফেলে যায় এবং হিয়ান এই শীতের রাতে অনেকটা দূর পথ হেঁটে বাড়ি ফিরে আসে। এতে তার পায়েও ফোসকা পড়ে যায়। সে নিজের লাগেজ প্যাক করে এবং 3 দিনের জন্য দূরে কোথাও গিয়ে থাকার সিদ্ধান্ত নেয়। সে গোপনে আরও একটা ফোন কিনে নেয়, কারণ সে জানে তার ফোনটা হ্যাক করা হয়েছে। হোটেলে পৌঁছে হিয়ান তার হাজবেন্ডের মেসেজগুলো পড়তে থাকে। সে হিয়ানকে বলছে প্লেন ল্যান্ড করেছে এবং কিছুক্ষণের মধ্যেই সে তার কাছে ফিরে আসবে। হিয়ানের তখন প্রচন্ড কান্না পাচ্ছিল। এদিকে ফুসেনের সেক্রেটারি হিয়ানের লোকেশন ট্র্যাক করছিল এবং তাকে বলে হিয়ান এবং তার হাজবেন্ডের মধ্যে তেমন কোনো কথা হয়নি। সে হঠাৎ করে বলে ওঠে, মনে হচ্ছে সে রুম থেকে বাইরে বের হয়েছে। হিয়ান আসলে কিছুক্ষণের জন্য বাইরে হাঁটতে গিয়েছিল। সে রুমে এসে ভাবছিল তার এখন কি করা উচিত। আর ঠিক তখন দরজায় কারো কড়া নাড়ার শব্দ সে শুনতে পায় এবং ওপাশ থেকে ফুসেন বলে ওঠে, হিয়ান দরজা খোলো। হিয়ান প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ তার বিছানার উপরেই তার দ্বিতীয় ফোনটা রাখা ছিল। সে দ্রুত তখন তার ফোনটা খাটের নিচে লুকিয়ে ফেলে এবং খুব স্বাভাবিক ভঙ্গিতে দরজা খোলে। ফুসেন তখন বলে ওঠে, কি ব্যাপার, মেকআপ করছিলে বুঝি? আমি পুরো 2 মিনিট ধরে বাইরে দাঁড়িয়ে আছি। হিয়ান তাকে জিজ্ঞেস করে, এখানে কি করছো? উত্তরে ফুসেন জানায়, তোমাকে দেখতে আসলাম। টিভিতে তখন একটা রোমান্টিক মুভি প্লে হচ্ছিল, যেটা থেকে অনেকটা খোঁজা মারার ভঙ্গিতে সে বলে, আমি বেশ অবাক হচ্ছি, মিস হিয়ের এখনো রোমান্টিক মুভি দেখার মুড আছে? উত্তরে হিয়ান বলে, তাহলে তুমি কি আশা করেছিলে আমি কান্না করে ফ্লোরে গড়াগড়ি খাবো? হিয়ানের কথা শুনে যেন ফুসিন আরো বেশি বিনোদন পেল। সে তখন হিয়ানকে বলতে থাকে, তুমি তো 3 দিনের ছুটি নিয়েছো, যদি 3 দিনে এই দাগটা না যায় তখন কি করবে? উত্তরে সে বলে, তখন আমি আরেকটা এক্সকিউজ বানিয়ে নেব। হিয়ান তার কাঁধের উপর থেকে তার হাতটা সরিয়ে দেয়, কিন্তু ফুসিন আবারও তার হাত ধরে বলে, আর যদি নতুন দাগ দেখা দেয়? হিয়ান এবার অনেক বেশি উত্তেজিত হয়ে যায় এবং বলে, এক জিনিস বারবার রিপিট করে কি তুমি বোর হচ্ছ না? ফুসিন তখন তার দিকে ঝুঁকে এসে বলে, না। সে হিয়ানের দিকে এগিয়ে আসতে থাকে। আর ঠিক তখন খাটের নিচে হিয়ানের ফোন বেজে ওঠে। এতে হিয়ান অনেক বেশি আতঙ্কিত হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, নতুন ফোনে তো কারো কল দেওয়ার কথা না। ফুসেন তখন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, তোমার ফোন খাটের নিচে কি করছে? হিয়ান তাকে খুব শান্ত ভঙ্গিতে উত্তর দেয়, হয়তোবা আমার পায়ে লেগে পড়ে গিয়েছে। সে তখন তার ফোনটা খাটের নিচ থেকে বের করতে যায়। ফুসেন তখন তাকে অনেকটা মন্ত্রমুগ্ধের মতো দেখতে থাকে এবং ধীরে ধীরে সে হিয়ানের দিকে নিজের অজান্তেই অগ্রসর হতে থাকে। সে হিয়ানের এতটাই কাছে দাঁড়িয়েছিল যে হিয়ান যখন খাটের নিচ থেকে ফোন নিয়ে বের হয়, সে তার সাথে জোরে একটা ধাক্কা খায়। হিয়ান তখন বিরক্ত হয়ে বলে, কি ব্যাপার, আমার ফোন চেক করবে? এই নাও। কিন্তু ফুসেন যেন অদ্ভুত এক দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে আছে, যেটা হিয়ান বেশ ভালোই বুঝতে পারছিল। সে তখন চালাকি করে ফুসেনকে বলে, আশা করি তুমি এতটাও নিচু না যে কেবল মহিলাদের উপরে জোর খাটিয়ে বদলা নিতে পারে। হিয়ানের কথায় যেন ফুসেনের জ্ঞান ফিরে আসে। সে তখন হিয়ানকে বলে, নিজেকে এতটাও বিশেষ ভেবো না, এবং রাগ দেখিয়ে সে সেখান থেকে চলে যায়। বাইরে তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, যেন এগুলো হিয়ানের চেপে রাখা কান্না। হিয়ান তখন বলতে থাকে, ইয়ানজি, আমার তোমার কথা অনেক মনে পড়ছে। 3 দিন পরে হিয়ান বাড়ি ফিরে যায়। ইয়ানজি তাকে দেখে বলে, অবশেষে কি তুমি বাড়ির রাস্তা চিনতে পেরেছ? হিয়ানকে দেখে মনে হচ্ছিল যেন সে যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। ইয়ানজি তখন তাকে সান্ত্বনা দিতে থাকে এবং জিজ্ঞেস করে, তোমাকে এমন কেন দেখাচ্ছে? তুমি তো আগের থেকে অনেক বেশি শুকিয়ে গেছো। হিয়ান তখন ইয়ানজিকে বলতে থাকে, ইয়ানজি, আমি তোমাকে অনেক অনেক মিস করেছি। হিয়ান তখন তাকে একটা চুমু দেয়। ইয়ানজি তখন তাকে জিজ্ঞেস করে, হিয়ান, কি ব্যাপার, কি হয়েছে? উত্তরে হিয়ান বলে, ইয়ানজি, আমাকে শক্ত করে ধরে রাখো। যেন হিয়ান চাইছিল
বিগত কিছুদিনের দুর্বিষহ স্মৃতিগুলো ইয়ানজি তাকে ভুলিয়ে দিক। এদিকে ফুসেন বক্সিং প্র্যাকটিস করতে করতে হিয়ানের কথা ভাবতে থাকে। সে মনে মনে বলে ওঠে, তুমি চাও আমি তোমাকে মেরে ফেলি আর তোমার কষ্টের খুব সহজেই সমাধান করে দেই, কিন্তু তোমার ধারণা সম্পূর্ণ ভুল। তুমি শুধু দেখো তোমার জন্য সামনে কি কি অপেক্ষা করছে। হিয়ান যখন হোটেলে ছিল তার স্টুডেন্টের সাথে রাস্তায় দেখা হয়েছিল, তাই সে তার স্টুডেন্টকে আজ জিজ্ঞেস করে, তুমি স্কুল থেকে অত দূরে কেন পার্ট টাইম জব নিয়েছো? উত্তরে সে জানায়, আমি চাই না ওই কোম্পানির সাথে অন্য কোনো ঝামেলায় জড়াতে, তাই আমি দূরে ট্রান্সফার নিয়েছি। হিয়ান তখন বলে, ভালো কথা, আমার তোমার কাছ থেকে সেদিনের ডিটেলস জানাই হয়নি। ফুসেনের সেক্রেটারি কি তোমার সাথে আগেও এমন মিসবিহেভ করেছে? সে জানায়, এর আগেও সে ডেলিভারি করেছে, কিন্তু এমন সমস্যার মুখোমুখি সে হয়নি। হিয়ান তখন তাকে জিজ্ঞেস করে, তোমার কোনো ক্লাসমেট কি জানে তুমি ডেলিভারির কাজ করছো? তার স্টুডেন্ট তখন তাকে বলে, আমি কারণ আমি বদনাম করতে চাচ্ছি না, কিন্তু আমার মনে হয় ইউজিয়া ওখানকার বারে কাজ করে। আমি কয়েকবার ডেলিভারি করার সময় ওর সাথে আমার দেখা হয়েছে। এসব কথোপকথনের মাঝখানেই হিয়ানের ফোনে ফুসেনের মেসেজ আসে, যেখানে লেখা ছিল তার আজ রাতে একটা পার্টি অ্যাটেন্ড করতে হবে। কিছুক্ষণ পরেই হিয়ানকে ফুসেনের গাড়ি নিতে আসে। সে হিয়ানের দিকে একটা প্যাকেট বাড়িয়ে দিয়ে বলে, চেঞ্জ করো, তোমার ফ্যামিলি টাইমে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। আসলে হিয়ানকে একটু আগেই ইয়ানজি মেসেজ পাঠিয়েছে, সে 2 মিনিটের মধ্যে হিয়ানকে নিতে আসবে। কিন্তু এরপরই ফুসেনের মেসেজ আসে এবং সেই ইয়ানজিকে বলে তার জরুরি কাজে কোথাও যেতে হবে। ফুসেন তখন আরও খোঁচা মেরে বলতে থাকে, আসলে আমি জানতাম না আজ আপনার ফ্যামিলি ফাংশন আছে। হিয়ান তখন তার দিকে এক শীতল দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনি বেশি ভদ্রতা দেখাচ্ছেন। এটাই তো আমার কাজ, তাই না? ফুসেন তার প্রশ্নের উত্তর না দিয়ে বলে, এখানেই চেঞ্জ করো। হিয়ান তার সাথে কোনো তর্ক করে না এবং সে ব্যাগে থাকা ড্রেসটা পরে নেয়। ফুসেন তার দিকেই তাকিয়ে আছে, এতে হিয়ান বেশ বিরক্ত হচ্ছিল। সে তখন হিয়ানকে বলে, মিস হি, আপনার বডি সত্যিই ইমপ্রেসিভ। আপনার নিজের প্রতি আরো কনফিডেন্স রাখা উচিত। আমার দিকে দয়া করে এভাবে তাকিয়ে থাকবেন না, না হলে আমার মনে হবে আপনি অন্য কিছু চাইছেন। ফুসেন হিয়ানের দিকে ঝুঁকে এসে বলে, আমি যা চাই তা আমি সময় মতো নিয়ে নেব। হিয়ান বলে, দয়া করে আমাকে আগেই জানিয়ে দেবেন, কারণ আমি চাই না আপনার আনন্দে কোনো ব্যাঘাত ঘটুক। শুনে ফুসেন হাসতে থাকে। সে হিয়ানকে একটা অপরিচিত জায়গায় নিয়ে আসে, যেখানে সবাই ফুসেনকে অনেক বেশি সম্মান করছিল। সেখানে ফুসেনের ছোট ভাই উপস্থিত ছিল। সে হিয়ানকে তার ভাইয়ের সাথে যেতে বলে। তার ভাই তখন অবাক হয়ে বলে, ভাই, তুমি একে নিজের সাথে নিয়ে এসেছো, অথচ এত সহজে আমাকে দিয়ে দিলে? উত্তরে ফুসেন বলে, ওকে আমি তোমার জন্যই নিয়ে এসেছি। এটা হচ্ছে হিয়ান। তার ভাই তখন হিয়ানের দিকে তাকিয়ে বলে, তাহলে এই হচ্ছে হিয়ান? আমি ভেবেছি না জানি কোন সুন্দরী হবে, যে কিনা একবারই 3 জনকে সামলাতে পারে, কিন্তু এত দেখি বেশ সাধারণ। হিয়ান বেশ ভালোভাবেই বুঝতে পারছিল তারা 2 ভাই হিয়ানকে ঘৃণা করে। সে তখন ফুসেনকে বলে, ভাই, আমি যা খুশি করতে পারি, তাই না? ফুসেন তার কথায় সম্মতি জানায়। সে তখন হিয়ানকে জিজ্ঞেস করে, তুমি ভাইকে অনেক ঘৃণা করো, তাই না? উত্তরে হিয়ান বলে, কে এমন লোককে ঘৃণা করবে না? ঠিক আছে, আমি তাকে অপমান করার একটা সুযোগ দেব। তোমাকে আমি 2টো অপশন দিচ্ছি, হয় এই মুহূর্তে আমার ভাইয়ের সাথে, আর নয়তো বা এখানে যত মানুষ আছে সবার সাথে। হিয়ান তখন মনে মনে ভাবতে থাকে, এসব মানুষ এবং তাদের চিন্তা ভাবনা দুটোই জঘন্য। হিয়ান তখন ফুসেনের সাথে তার সম্পর্ক সম্পর্কে জানতে চায়। সে তখন অবাক হয়ে উত্তর দেয়, আমি ভেবেছিলাম তুমি জানতে চাইবে আমি ফুসেনকে কেন ঘৃণা করি। হিয়ান তখন হেসে উত্তর দেয়, সত্যি বলতে এখানে যদি কোনো একজন মানুষকে আমার পছন্দ করতে হয়, তাহলে আমি আপনাকে পছন্দ করব। ফুসেনের ভাই তখন হিয়ানকে বলে, কিন্তু আমি আমার ভাইয়ের ধরা জিনিস স্পর্শ করি না, কারণ সেগুলো নোংরা। হিয়ান তার কথা শুনে হাসতে থাকে এবং বলে, শুঁয়োপোকার মাছিকে নোংরা বলা উচিত না, কারণ তারা একই জায়গার বাসিন্দা। তার কথা শুনে সে হাসতে থাকে। হিয়ান মনে মনে ভাবতে থাকে, যখন ব্যাপারটা এত দূর এসে পড়েছে, এখন আমার আর পিছপা হওয়ার সুযোগ নেই, আমাকে চান্স নিয়ে দেখতেই হবে। হিয়ান তখন উঠে কাছের কিছু মেয়েদের কাছে যায়। সে ফুসেনকে শুনিয়ে শুনিয়ে সেই মেয়েদের কাছে প্রয়োজনীয় একটা জিনিস চায়। সেই মেয়েগুলো তখন হিয়ানের দিকে একটা প্যাকেট এগিয়ে দেয়। হিয়ান তাদেরকে বলে, এগুলো যথেষ্ট হবে না, তার আরো প্রয়োজন। ফুসেন তখন তার ভাইকে বলে, সুইজি, বাড়াবাড়ি করো না, তোমার নিজের শরীরের যত্ন নেওয়া উচিত। সুইজি তখন বলে, আমার কি, আমি তো আর ওসব ব্যবহার করব না, আর তুমিই তো বলেছ আমি যা খুশি তাই করতে পারি। ফুসেন তখন হিয়ানকে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে? হিয়ান ফুসেনকে জবাব দিতে গিয়ে অনেকটা কেঁদেই ফেলে। ফুসেন তখন হিয়ানকে তাকে তার পাশে এসে বসতে বলে। সুইজি তখন তার পাশে বসে থাকা মেয়েটাকে বলে, তুমি ওখানে গিয়ে মিস হিকে এখানে পাঠাও। অন্য একটা মেয়ে তখন তার পাশে বসতে চাইলে সে জানায়, না,
আমি কেবল মিস হিকেই এখানে চাই। হিয়ান তখন মনে মনে ভাবতে থাকে এই দুজনের মধ্যে দ্বন্দ্বকে কোনোভাবে বাড়ানো যায় কিনা। সে তখন উঠে গিয়ে বলে, আমি চাই না আমার জন্য কোনো ঝামেলার সৃষ্টি হোক। ফুশান তখন তার বডিগার্ডকে বলে, সুইজি অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছে, ওকে বাড়ি পাঠিয়ে দাও। এবং সাথে সাথে ফুশানের বডিগার্ড তার ভাইকে নিতে আসে এবং সে কোনো ধরনের তর্ক না করেই সেখান থেকে চলে যায়। আর এরপরে ফুশান হিয়ানকে আবারও টানতে টানতে কোথাও নিয়ে যায় এবং বলে, মিস হি, নিজের বুদ্ধিকে অন্য কোথাও খরচ করো। আজ কেবল এই জন্যই সফল হয়েছ কারণ আমি তোমাকে সফল হতে দিয়েছি। এটা বলে সে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। হিয়ানের পোশাক এবং ফোন সবই গাড়িতেই ছিল। সে ভাবতে থাকে সেই ড্রেস পরে বাড়ি যাবে কি করে। ঠিক তখন তার কাছে সেখানকার একজন মেয়ে এসে বলে, আপনি আগেই চলে যাচ্ছেন। হিয়ান তখন তার কাছে সাহায্য চায় এবং সে তাকে লিফট দিতে রাজি হয়। সে মেয়েটির ফোনটা থেকে ফুশানকে কল করে এবং বলে, আমার ড্রেস তোমার গাড়িতে রয়ে গেছে। জবাবে ফুশান বলে, এসে নিয়ে যাও। পাশে থাকা মেয়েটি তখন তাকে বলে, আমি জানি ফুশানের বাসা কোথায়, এবং সে হিয়ানকে সেখানে নিয়ে যায়। হিয়ান যখন সেখানে পৌঁছায় সে দেখতে পায় ফুশান তার লিভিং রুমের বড় টিভিতে সেদিনের সেই ভিডিওটা দেখছে। সে হিয়ানকে বলে, চাইলে এর একটা কপি তুমি নিয়ে যেতে পারো, জিনিসটা বেশ ইন্টারেস্টিং। হিয়ানের মেরুদণ্ড দিয়ে যেন শীতল একটা স্রোত বয়ে গেল। সে তখন অনেকটা নার্ভাস হয়ে বলে, ঠিক আছে। ফুশান তখন তাকে তার কাছে আসতে বলে। সে তখন হিয়ানকে জিজ্ঞেস করে সুইজি তাকে কি কি অপশন দিয়েছিল। তার জবাব শুনে ফুশান বলে, এর মানে তুমি আমার সাথে যাওয়ার থেকে ওখানে সবার সাথে যাওয়াটাকে প্রেফার করতে। হিয়ান মুহূর্তের মধ্যেই বুঝতে পারে তাদের কথাবার্তা অন্য কোনো একদিকে চলে যাচ্ছে এবং সে তখন ফুশানকে বলে, আমি যদি তোমাকে সিলেক্ট করতাম তাহলে কি তুমি সেটা হতে দিতে? হয়তো তুমি আমাকে গুলি করে মেরে ফেলতে, নাকি ফুশান তুমি আমার প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছো। হিয়ান তার উদ্দেশ্যে সফল হয়। তার কথা শুনে ফুশান তাকে ছেড়ে উঠে পড়ে এবং বলে ওঠে, আজকেই শেষবার। যদি এরপর আর কোনো চালাকি দেখানোর চেষ্টা করো তাহলে আমি নিশ্চিত করব ওই ভিডিওতে যা আছে তা যেন তোমার স্মৃতিতে গেঁথে থাকে। হিয়ান তার পোশাক নিয়ে বাইরে বেরিয়ে আসে যেখানে সেই মেয়েটা তার জন্য অপেক্ষা করছিল। হিয়ানের তখন ইউজিয়ার কথা মনে পড়ে যায়। এই মহিলাও সেই একইবারে কাজ করে আর এই মুহূর্তে সে ভাবছে হিয়ান ফুশানের গার্লফ্রেন্ড। এই সব দিক চিন্তা করে হিয়ান তার কাছে সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তাকে বলে, আমার একজন স্টুডেন্ট আছে, তার নাম ইউজিয়া। আমি তার সাথে যোগাযোগ করতে পারছি না। সে আপনাদের সাথেই কাজ করে, আপনি কি তার ব্যাপারে আমাকে জানাতে পারবেন? উত্তরে সেই মহিলা বলে, আমার এই মুহূর্তে কিছু মনে পড়ছে না, খোঁজ নিয়ে দেখতে হবে। ভোর রাতের দিকে হিয়ান বাড়ি ফিরে আসে এবং তখনও ইয়ানজি তার জন্য অপেক্ষা করছিল। সে ইয়ানজিকে দেখে বলে, স্টুডেন্টগুলো মনে হয় আমাকে মেরে শান্তি নেবে। আজকালকার স্টুডেন্টরা অনেক ঝামেলাপূর্ণ, আমি সারা রাত তাদেরকে খুঁজে বেরিয়েছি। ইয়ানজি তখন তাকে জড়িয়ে ধরে বলে, যদি তোমার উপরে বেশি প্রেশার পড়ে তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে রিপোর্ট দাও, নিজের উপর অতিরিক্ত চাপ নিও না, ঠিক আছে? হিয়ান তখন তাকে বলে, আমি বিশ্রাম নিতে চাই। সে ইয়ানজিকে জড়িয়ে ধরে শুয়ে থাকে এবং হঠাৎ বলে ওঠে, ইয়ানজি, আমাদের কি একসাথে মরে যাওয়া উচিত? তাহলে আজ এই পর্যন্তই, কথা হবে আবার নতুন কোনো পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্পের সাথে থাকুন।